শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুধী দর্শক মণ্ডলী, মঞ্চালকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে বর্তমান থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্যে দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের নাট্য বন্ধু, আমাদের সহযোদ্ধা। আপনারা অনেকেই ওনাকে চিনেন, শিল্পাঙ্গনে একজন পরিচিত মুখ, মোস্তফা আনোয়ার। অনেকে তাকে বাপ্পি হায়দার নামে চিনেন। সদস্য গণায়ন নাট্য সম্প্রদায়, সহসভাপতি নির্মাণ আবৃত্তি অঙ্গন। হ্যাঁ, রাইট। প্রিয় দর্শক, আমরা তাহলে আমাদের আড্ডায় চলে যাই। আমাদের আজকের উপস্থিতি বাপ্পি হায়দার। হায়দার ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? চলছে। আচ্ছা বাপ্পি ভাই, হ্যাঁ, আপনাকে তো আমি অনেকদিন থেকেই চিনি। জি। থিয়েটারটা আপনি কবে শুরু করেছেন এবং কেন শুরু করলেন? থিয়েটারটা শুরু করেছি আসলে এর মধ্যে কোনো পরিকল্পনা ছিল না। থিয়েটার করব এরকম আমার মনের ভিতরে এই জিনিসটা কখনো লালন করি নাই। থিয়েটারটা আসলে আমরা যখন থিয়েটারে নাটক করি বা কোনো মঞ্চে কোনো দলের নাটক নিয়ে আমরা যাই, নাটকের ভিতরে কিন্তু একটা নাটকীয়তা আছে। সেই হিসাবে থিয়েটারে আসার ব্যাপারে আমারও একটা অনেকে দেখা যাচ্ছে যে কারো কারো রেফারেন্সে যায় বা নাটক দেখে যায়, হ্যাঁ, বিভিন্ন ওয়েতে যায়। আমার বিষয়টা আসলে একটু ভিন্ন টাইপের। কিভাবে থিয়েটারে আসা, তার আগে আরেকটু স্মৃতিচারণ করতে হয়। থিয়েটারের আগে আমি একটা ছোট্ট নাটক করেছিলাম, সেটা না বলাটা বোধহয় ঠিক হবে না। আমি কোনো এক সময় ছোটবেলা থেকে চট্টগ্রামে থাকতাম। কোনো এক সময় ঈদে বা কোনো একটা অকেশনালি আমি গ্রামের বাড়িতে যাই। আচ্ছা। তখন আমার এক মামা আলহাজ মানে আল্লামা মুফতি রিয়াজুল করিম আল কাদেরি, উনি আমার সাথে এক জায়গায় দেখা হইলো, বললো যে ভাগিনা কেমন আছো? আমি বললাম হ্যাঁ ভালো। আচ্ছা তুমি তো চট্টগ্রামে থাকো না? বলে কি হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা বিশেষ প্রয়োজন আছে। প্রয়োজনটা হলো মানে আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম, না আমার নানার বাড়িও সেখানে। ওই সুবাদে আমার মামা হয়, আবার আমার ছোট মামার ছেলে। বললো যে আমার গ্রামের ছেলে পেলে ধরলো যে একটা ছোট্ট নাটক করবে, মানে 16ই ডিসেম্বর উপলক্ষে খুব সম্ভবত। ঠিক আছে করবো, ঠিক আছে, কিন্তু মামা আমি তো আপনার সাথে কথা বলছি, কিন্তু আমি 4-5 জনের সামনে কথা বলতে গেলে আমার ভয় লাগে, আর আমি নাটক করা তো দূরের কথা। বললো যে তুমি তো একটা কথা বললা, তুমি একটা শহরের ছেলে, শহরে থাকো ছোটবেলা থেকে, এটা তো হয় না। শোনো, আমি তোমাকে যথেষ্ট হেল্প করবো, তাছাড়া তোমার মুখস্থ করতে হবে তা কিছু না, আমি ফ্রন্টিং করব, তুমি সংলাপটা বলবা। হ্যাঁ, সংলাপটা বলবা। তখন আমি চিন্তা করলাম যে মানে বুঝে না বুঝে ওকে করলাম। আচ্ছা ঠিক আছে। বলে যে ছেলেরা আরো 3 দিন আগে থেকে করছে, তুমি আজকে বিকালে বা কালকে বিকাল থেকে আসো। তো ওনার কথা মতো গেলাম। যাওয়ার পরে আমার মনে আছে নাটকটির নাম হলো মুক্তিযুদ্ধের ক্যাচকা মায়ের। আচ্ছা। লোকাল কোনো লিখেছে আর কি। তার ক্যারেক্টারটি ছিল মেজর জাকারিয়া। তা আমারও একটু মনের ভিতরে ইচ্ছা জাগলো যে না করি। তো উনি এমন একটা ব্যক্তি, তখন বুঝতে পারলাম যে তার যথেষ্ট প্রতিভা আছে, সাংস্কৃতিক মনা। আবার উনার বাবা আবার পিসাব। উনি এক সময় উনার বাবা এলাকায় মানে বেশ কয়েকটা ইউনিয়ন পরিষদ
নির্বাচনে নির্বাচিত হয়েছে। ওনার বাবা আবার কৃষক, ওনার মানে বংশ পরম্পরা নেই এই হালে, মানে মলানা আর কি। শেষ পর্যন্ত করলাম, তাও অনুষ্ঠানটা হয়েছিল আপনার সন্ধ্যার পর, হাজার হাজার দর্শক। হ্যাঁ, আমি এক পর্যায়ে দেখলাম যে আমার খুব ভয় কাজ করতেছিল। যাই হোক, শেষ পর্যন্ত অভিনয়টা করলাম, শুটটাই পরে, মেজর যেহেতু মেজরের ক্যারেক্টার, রাতের বেলা সানগ্লাস লাগানো, আমার একটু ভাবসা আসলে না, ভালোই লাগতেছে। উনি প্রম্পটিং করছে, আমি করছি। এক পর্যায়ে দেখলাম যে দর্শক মানে ডিল ছুড়ে মাল, মানে ডায়লগগুলো এরকম ছিল, মানে যে এই খবসুরত লড়কি কা পাকড়াও, এই টাইপের, মানে পিকুলের কিছু ডায়লগ গ্রামের মানুষ কিন্তু বুঝে, মানে খুব সচেতন। যাই হোক, এটা করার পরে এরপরেও যে আমি থিয়েটার করব বা নাটক করব, এটা কখনো ভাবি নাই। আমার যদিও এখান থেকে কিছুটা আমি অনুপ্রাণিত হয়েছি, শেষ পর্যন্ত বোধহয় 1 বছর বা 2 বছর পর আমি যখন থিয়েটারে আসি, 93-94 শিক্ষাবর্ষ, আমি তখন উমরগুনি এমএস কলেজে পড়াশোনা করছি। তো থাকতাম কিন্তু আমি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির পরের গলি, যেটা যে আপনার মেহেদিবাগ, মেহেদিবাগ ফুফুর বাসায় থাকতাম। দীর্ঘ 16-17 বছর ধরে এখানে আছি। তো শিল্পকলা কি জিনিস বা শিল্পকলায় কি হয়, এই ধারণাটা কিন্তু আমার কখনো ছিল না। হ্যাঁ, আজকে বাজে ভাবে বলছি আর কি, বা এখানে নাটক হয় বা কোনো কিছু হয়, এই টোটালি ধারণাই ছিল না। ধারণা ছিল না। পরে একদিন আমার বড় ভাই, উনি স্টিল মিলে চাকরি করতেন, কোনো একটা কারণে উনি আমাকে একটা দায়িত্ব দিল, আমি দায়িত্বটা পালন করি নাই, ভুলে গেছি বা এরকম একটা কিছু হবে। তখন বাসায় যাওয়ার পরে খুব বকা দিল। তখন আমি কি করলাম, মানে কি বলবো, একটু চা খাই না। তখন একটা পর্যায়ে মন খারাপ হলো। পরে 4 তলা বিল্ডিং, ছাদে গেলাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। গেলাম, মন খারাপ, একটু কান্নাকাটি করলাম। আবার চিন্তা করলাম যে না, ভালো লাগছে না, একটু নিচে যাই, একটু হাঁটি। নিচে নেমে এসে ঠিক গোল পাহাড়ের মোড়ে আসলাম। আসার পরে চিন্তা করছি কোন দিকে যাব, মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না। পরে দেখলাম যে মোহাম্মদ আলী রোড, আর একটা হলো জিসির মোড়। আমি তো কলেজে সাধারণত জিসির মোড় দিয়ে যাই। তো চিন্তা করলাম যে না, আজকে এদিক দিয়ে যাই। আর আমার বিষয়ে একটু রেস্ট্রিকশন ছিল যে কোথাও পারমিশন ছাড়া যাওয়া যাবে না। সেদিন তো মন খারাপ ছিল, তখন আমাদের যাইতে বাধ্য হচ্ছি। খুব ভালো ছেলে ছিলেন এই জন্য? না, ভালো বলতে ততটা খারাপ না, কথা বললেন তো, সেটাই। হ্যাঁ, না মানে একটু বড় হইলে বাবা মা, হ্যাঁ কিছুটা দুষ্ট থাকলো, কিন্তু রোমান্টিক দুষ্ট যেটা বলে। পরে আমি সেই এমএম আলী রোড দিয়ে হাঁটা শুরু করলাম। তখন একটু অন্ধকার ছিল, তখন এই রোডে কিন্তু মোটামুটি ছিনতাই হতো, খুব একটা মানুষজন যেত না। আমার মন খারাপ, আমি ডিটারমাইন যাই। যেতে যেতে দেখলাম যে সামনে, দেখলাম যে হাতের ডান দিকে একটা গেট দেখা যায়, আবার এখানে সাইনবোর্ড আছে শিল্পকলা একাডেমি লেখা আছে। চিন্তা করলাম যে একটু দেখি, একটু উকি মারলাম। সালটা কত তখন? এটা 93-এর মাঝামাঝি। তখন আমার ওই শিক্ষাবর্ষ 93-94, সেই জন্য মনে আছে আর কি। তো একটু উকি দিয়ে দেখলাম যে ভিতরে অনেক মানুষ, কিন্তু খোলা মাঠ, মানে হাঁটু সমান ঘাস, আর দেখি গেটের পাশ দিয়ে একটা নালা আছে, ইটের সারিতে বসানো, ইট দিয়ে মানুষজন আসা যাওয়া করে। ওদিকে আবার পানিও আছে দেখলাম। তো কোনো হাঁটতে হাঁটতে গেলাম, যাওয়ার পরে দেখি যে কেউ গান গাচ্ছে। আমাদের যে ত্রিযোগের যে জাহাঙ্গীর ভাই, আমরা মাঝে মধ্যে একসময় বলতাম যে জাহাঙ্গীর ভাইয়ের মাজার। হ্যাঁ, তো ওনার তো একটা আস্তানা ছিল সেখানে। পাশে যে একটা বারান্দা ছিল, মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, যেখানে এখন টিন শেডটা, যেখানে কালচারাল অফিসার বসতো। রাইট। হ্যাঁ, তো ওখানে দেখি যে অনেকে গান গাচ্ছে, গল্প করতেছে, একটু হাসির ছলে কথা বলছে। তো একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি হয়? তখন গুড়ি গুড়ি বৃষ্টি। তুমি ভিতরে আসো। আমি বাইরে থেকে কথা বলছিলাম, তুমি ভিতর দরকার নেই, ভিতরে আসো। গেলাম, যাওয়ার পরে উনি হলো গণায়ন নাট্য সম্প্রদায়ের শাহু ভাই। আচ্ছা, তা আমি তো আর জানতাম না। তা আমি বললাম যে কি হয়, আমাকে একটু খুলে বললে ভালো হয়। যেখানে নাটক হয়, কবিতা হয়, গান হয়, তুমি কি নাটক করতে আগ্রহী? মানে আমার কথা শুনে তার একটু মনে হলো যে আমি মানে জিজ্ঞেস করছি, বারবার কুটে জিজ্ঞেস করছি।
তুমি এক কাজ করো, তুমি যদি নাটক করতে চাও ওই যে কোনার রুমটা দেখো, একজন প্রফেসর আছে, মানে উনি ইংলিশ টিচার, উনি নাটকের রিহার্সেল করাচ্ছেন। পরে চিন্তা করলাম যে এখন জানা নাই চিনা নাই, কার কাছে এসে পড়লাম, যাবো কি যাবো না। আবার চিন্তা করলাম যে না, যেহেতু একজন অধ্যাপকের কথা বলছেন, ইংলিশ টিচার, নিশ্চয়ই এখানে কোনো ভালো কিছু হবে। গেলাম, যাওয়ার পরে পরিচয় করাই দিল, দেখি যে ওখানে অনেক ছেলেপেলেকে নিয়ে রিহার্সেল করাচ্ছে, সা রে গা মা ওগুলো পড়াচ্ছে। তখন আমার পরিচয় করা দেওয়ার পরে বললো যে সাবিল ভাই তো একটু অন্যরকম ছিল, এই তোমার নাম কি বলো, মানে এইরকম, যে আমি বাপ্পি হায়দার, তুমি কি নাটক করতে আগ্রহী? জি। বলে যে সা রে গামা পাদানি স্যার পুরাটা আমাকে দিয়ে পড়াইলো, হ্যাঁ ঠিক আছে তুমি পাস। পরে মানে ঠিক তখনই আপনাকে ওই দিনে আমাকে কাস্ট করলো। পরে বললো যে আগামীকাল তো আমাদের নাটকের শো আছে, তুমি কি আসতে পারবে? আমি তো তখন একটু চিন্তা করলাম যে হ্যাঁ ভাইয়া পারবো। আমার একটু কেন জানি ওনার কথাবার্তা শুনে আমার ভালো লাগলো, উৎসাহিত হলাম। পরের দিন শো হলো ইয়েতে, আই হসপিটাল, ফয়েজ লেক, আমাদের টিযোগের যে জাহাঙ্গীর ভাই দায়িত্বে ছিলেন ওটাতে। বলে যে তোমার কাজ হলো রফিক তোমার ছেলে, তুমি ওর বাবা, মাথায় হাত রেখে তুমি কান্না করবা, এইটুকু তোমার অভিনয়। আমি খুশি। মানে আপনি এসেই হ্যাঁ, অনেক সৌভাগ্য, মানে কারোর রেফারেন্স নাই, কোনো কিছু নাই, কিন্তু কাকতালীয় ভাবে আমি কি পরের দিনই আমি গণায়নে সম্পৃক্ত হলাম এবং শোটা করলাম ভালোভাবে। সেই থেকে যে শুরু হলো, আজ অব্দি এখনো গণায়নের সাথে আছি। আপনি তো শুধু যে নিজ দলে কাজ করছেন কিন্তু তা না, কিন্তু আপনি কিন্তু আবার বিভিন্ন দলও আমরা দেখেছি আপনি কাজ করছেন। হ্যাঁ, এবং আপনার সাথে আমার অনেকগুলো কাজও হয়েছে, সে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির রেপার্টারি থিয়েটারে অনেকগুলো কাজ হয়েছে আপনার সঙ্গে। আমি সৌভাগ্য হয়েছে আমার আপনার সঙ্গে কাজ করার। তো নিজ দলের সাথে কাজ করা এবং অন্য দলে কাজ করার যে পার্থক্য কি আপনি কি দেখেন? কোনো পার্থক্য আছে কি? পার্থক্য বলতে আমি পার্থক্য দেখি না। কেন দেখি না? পার্থক্য এই জন্যই দেখি না, আমি যখন সেই 93-94 সালে যখন আমি থিয়েটারে আসছি, তখন থেকে একটা এক দলের ছেলে আরেক দলে কাজ করতে পারবে না এরকম একটা রেস্ট্রিকশন ছিল। তার আগে আমি একটা কথা বলি, নাটুয়া একটা সংগঠন ছিল, নাটুয়া থেকে পাগল নামে একটা মানে নাটক ওনারা উপস্থাপন করেছিলেন। সেখানে আমাদের গণায়নের অসীম দাস ডিরেকশন দিয়েছেন, আমাদের বাপ্পা চৌধুরী অভিনয় করছেন। তখন অসীম দা বললো যে তুমি বাপ্পি, তোমার জন্য একটা ক্যারেক্টার আছে, তুমি কাজ করো, আসো। তখন যে ওই যে দলের একটা পারমিশন ছিল, এই দল থেকে ওই দলে কাজ করতে পারবে না, এরকম একটা রেস্ট্রিকশন থাকার কারণে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। তখন আবার চিন্তা করছি, অসীম দা তো আমার দলের সদস্য, উনি যেহেতু ডিরেকশন দিতে পারছে, আমি অভিনেতা হিসেবে কাজ করতে পারবো না কেন? মানে আমার ভিতরে একটা কিউরিওসিটি জন্মালো। পরে একদিন সাহস করে সাইফুল ভাইকে বললাম, ভাইয়া এই অসীমদা বলছিল এরকম একটা নাটকে মানে কাজ করার জন্য, আপনি কি বলেন? আমার দিকে একটু তাকাইলো, যাও আমার সাথে কোনো কথা বলবো না, যাও এখান থেকে। মোটামুটি ঝাটকি টাটকি খাই আমি বেরিয়ে আসেন, আমি চলে আসছি, সালাম টালাম দিয়ে চলে আসছি। পরে চিন্তা করলাম যে অসীমদা আবারও করলো, আবার বাপ্পাদার সাথে একটু ফ্র্যাঙ্ক ছিলাম। বাপ্পাদা বললাম যে বাপ্পাদা আপনি তো কাজ করতেছেন, কিন্তু আমার তো কাজ করার ইচ্ছা, আমি কি করতে পারি? তুই সাইফুল ভাইকে বল। আমি তো বলছি উনি তো এরকম করছে, আরো একদিন যা, 2 দিন যা। ওনার পরামর্শে মোটামুটি ওনার কাছে গেলাম, আরো 2 দিন গেছি, যাই বসে আছি। তাহলে বলে যে এই তোমার পাগলের খবর কি? আগে পাগলের খবর কি, আপনি তো পারমিশন দিচ্ছেন না, আমার তো কাজ করার ইচ্ছে হচ্ছে, বাপ্পাদা করতেছে, আমি পারতেছি না। তার একটু আমার দিকে তাকাইলো, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ চিন্তা করলো, ঠিক আছে তুমি কাজ করো। সেই থেকে যে আমি রেপার্টরি দিলে কাজ করা শুরু করলাম, যেহেতু আমার দলের একজন সদস্য কাজ করছে, ডিরেকশন দিচ্ছে, আমার তো ভালো লাগার বিষয়, নাটকটা করেও কাজ করে ভালো লাগছে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে অনেক দলগুলো মনে করেন যে কি, যে আপনি যখন অন্য দলের সময় দিচ্ছেন কাজ করতে, মানে প্যারালালি তো আপনার দলেরও তো কাজ চলছে, কোনো না কোনো কাজ তো চলছে, চলছে। সেক্ষেত্রে দলটা মনে করছে যে কি তাদের কাজের হ্যাম্পার হচ্ছে, দলের কাজের হ্যাম্পার হচ্ছে, সেটা কোনো নাট্যকর্মীর কি করা উচিত? সেটা না,
মানে প্রায়োরিটিটা কে পাওয়া উচিত? না, নিজ দলটা পাওয়া উচিত। অবশ্যই দল পাওয়া উচিত, কিন্তু আমরা যেটা মনে করি বা বিভিন্ন দল যেটা মনে করে, দলের হ্যাম্পার করে আরেকটা দলে কাজ করা যাবে না কেন? কিন্তু করা যাবে, সেই ক্ষেত্রে দলকে হ্যাম্পার করা যাবে না। দল হইলো ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই। হ্যাঁ, আর হলো যে রেপার্টরির যে কোনো দল হোক, এখন আপনি দলে তো সবসময় কাজ হয় না। আমি যেহেতু নাট্যকর্মী হিসেবে না, আমরা নাটক করছি কেন? আমরা একটা কোনো একটা ঘটনা কিন্তু আমরা উপস্থাপন করছি দর্শকের জন্যই, তো আমরা সমাজকে সচেতন করার জন্য বা সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, বিধায় আমরা কাজটা করছি। তাহলে আমি আমার দলের কাজ হচ্ছে না, আমি আরেকটা দলের আমাকে বললো তুমি কাজটা করো, কেন করবো না? তবে এটা আমাকে মাথায় রাখতে হবে যে দলের কাজ করে দেন আমি এটা করলাম, কিন্তু শিডিউলটা আমাকে ওভাবে মিলাইতে হবে। সেই জন্য রেপার্টরি দলের যিনি প্রধান আছেন বা যিনি নির্দেশনা দিচ্ছেন, ওনারও সেটা মাথায় রাখা উচিত যে এই ছেলেটা ওই দলে কাজ করে, সেই হিসেবে আমাকে শিডিউলটা করতে হবে। এবং সবাই আমরা অনেকেই করছি, আপনার সাথেও কাজ করেছি, আপনিও নিশ্চয়ই আপনার থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামকে ভোগান নাই। অবশ্যই না। এই হিসাবে আমার মনে হয় যে তাছাড়া আমরা যে আমি গণায়নে ঢুকার পর থেকে 5-10 বছর যে ফ্লোটা ছিল চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের, সেই ফ্লোটা কিন্তু আমরা পরে আর পাই নাই। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানেন, যারা বাইরে কাজ করছে তাদের কেউ কেউ আছে যে হয়তো মনে করছে যে নিজ দলের কাজের চেয়ে বাইরের কাজটাই সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি মনে করি আমার প্রথম পরিচয় হচ্ছে আমার দল, রাইট। যে দলটার পরিচয় দিয়েই কিন্তু আজকে আমি আরেকটা জায়গায় আরেকটা দলে কাজ করছি, তাই না? তাহলে আমার প্রথম দলের পরিচয় দিয়ে যেহেতু আমি কাজ করছি, তাহলে সেই দলের সম্মানটুকু তো ন্যূনতম আমাকে দেখানো প্রয়োজন আছে, তাই না? অবশ্যই। এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কিন্তু আমরা এটা দেখছি না। কিন্তু আমি এরকম অনেককেই পার্সোনালি আমার সাথে তো আলাপ হয় অনেকের সাথে, আমি এরকমই শুনেছি যে কাজ হয় না, দেয় না, ভালো হয় না কাজ, এ ধরনের কথা। আদৌ কি এই ধরনের কোনো মানে উক্তি করা কোনো নাট্যকর্মীর উচিত কিনা, আপনি কি মনে করেন? না, এই জন্য উচিত না। এই ধরনের কথাবার্তা যে নাট্যকর্মীগুলো বলে, আপনি একটু খবর নিয়ে দেখেন যে তারা খুব একটা বেশি দিন ধরে কাজ করছে তা না। আমরা এই থিয়েটারের জন্য কত চাকরি ছেড়ে দিয়েছি, অনেকগুলো চাকরি আমরা ছেড়ে দিয়েছি, শুধু থিয়েটার প্রেমী ছিলাম বিধায়। তা এখন বর্তমান যে প্রজন্ম বা আমরা যে সময়টা এসেছি, সেই সময়টায় আমরা যে পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করেছি, এখনকার ছেলেরা কিন্তু তা করছে না। হ্যাঁ, এখনকার ছেলেরা ঢুকে মাত্র মনে করে যে আমি কিভাবে ক্যামেরার সামনে যাব, কিভাবে আমাকে কোনো ধরনের উপার্জন করা যায় কিনা, সেই টেন্ডেন্সি তাদের আছে, কিন্তু আমাদের সময় কিন্তু এটা ছিল না। ওই যে একটু আগে যেটা বললেন, মানে কমিটমেন্ট, দায়বদ্ধতার যে ব্যাপারটা, সেটা তার মধ্যে গ্রো করে না। এটা কি দলের ব্যর্থতা? না, আমি দলের ব্যর্থতা বলবো না। দলের ব্যর্থতা বলতে হ্যাঁ, আমাদের চট্টগ্রামে বা তথা বাংলাদেশে যে দলগুলো কাজ করে, যদি কন্টিনিউ প্রসেসে মানে নিয়মিত যদি আমরা কাজ করতে পারতাম, তাহলে হতো এই ছেলেগুলা পিছপা হতো না। হয়তো আমাদের কোথাও কোনো ঘাটতি আছে। আমরা ধরেন একটা মঞ্চে একটা নাটক করলাম, এই মাসে করলাম, দেখা যায় 3 মাস পর আমরা করতে পারছি না। তাই একটা ছেলে আপনার কিভাবে ইনভলভ হবে, এটা একটা বিষয়। আর তখনকার আমরা যখন কাজ করতাম, তখন তো আমরা মনে করেন যে কিছু একটা করে আমরা আসতাম, বা কিছু করছি না বেকার আমরা সময়টা পাস করি, বা আমাদের ভিতরে একটা দায়বদ্ধতা ছিল। তো এখনকার ছেলেদের ভিতরে দায়বদ্ধতা নাই বললে হবে না, কোথাও যেন একটা আমার কাছে মনে হয় যে ঘাটতি আছে। সেই ঘাটতি কিভাবে ফুলফিল করা যায়, এটা নিয়ে যদি আমাদের চট্টগ্রামের দলগুলো বা তথা বাংলাদেশের প্রতিটা দল যদি সেটা নিয়ে ভাবে, চিন্তা করে, তাহলে হয়তো আমরা একটা পর্যায়ে আসি। আমি যেটা মনে করি যে তরুণ প্রজন্মের যে ভাবনার জায়গাগুলো, সৃজনশীলতার যে ব্যাপারগুলো অসম্ভব ভালো। আমার কাছে মনে হয় যে তারা হয়তো কি কোনো ভালো গাইডলাইন পাচ্ছে না, এরকম কোনো বিষয়, নাকি তাদেরকে আমরা সঠিক পথটা দেখাতে পারছি না, মানে কেন তারা এসে হারিয়ে যাচ্ছে? না, হারিয়ে যাওয়ার একটাই কারণ, বাপ্পি হায়দার কিন্তু হারিয়ে যাচ্ছে না, কিন্তু না তাহলে কেন তরুণ প্রজন্মরা এসে আবার 2 দিন পরে হারিয়ে যাচ্ছে? এটা আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন ঢুকেছি তখন কিন্তু নাটকের খুব
খুব বেশি বেশি কিন্তু সম্প্রচার হতো। তখন একটা ফ্লো ছিল নাটকের, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নাটক হচ্ছে, মানুষ দর্শক কিন্তু মানে প্রদর্শনীগুলো বেশি, প্রদর্শনী বেশি ছিল, এবং বিশেষ করে অ্যাক্টিভ দল ছিল, নাটক বেশি ছিল, নিয়মিত কাজ ছিল। এবং আরেকটা প্লাস পয়েন্ট ছিল যে পথনাটকগুলো ছিল। আমরা যখন 16ই ডিসেম্বর আসতো, 21শে ফেব্রুয়ারি আসতো, যেমন আমাদের গণায়ন থেকে আমার এখনো মনে আছে স্টিল মিল, যে তারপরে আপনার পতেঙ্গায়, রাউজান, বোয়ালখালী, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পথনাটক করেছি এবং প্রচুর দর্শক। আমাদের থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামে করেছে। হ্যাঁ, সেটাই না, তখন কিন্তু প্রতিটা দলেই করতো, তাহলে আপনার দর্শক তো এমনিতেই বাড়তো। এবং যেমন শিল্পকলার বাউন্ডারির ভিতরে যে আমরা এই পাশে একটা মঞ্চ ছিল, প্রত্যেকটা দলে উৎসব ছাড়াও কিন্তু পথনাটকগুলো করতো। এবং বাইরে রিক্সাওয়ালা হতো, রিক্সা ছেড়ে সে এসে দেখতে পাচ্ছে না, রিক্সার উপর দাঁড়িয়ে সে ওয়াল টপকে কিন্তু সে নাটক উপভোগ করত। হ্যাঁ, তখন কিন্তু একটা অন্যরকম একটা মজার বিষয় ছিল। এখন কিন্তু সেটা মনে যে আমরা ঝিমিয়ে গেছি, মানে নাট্য দলগুলো কেন জানি একটু তাহলে সেক্ষেত্রে আধুনিকতার যে ছোঁয়াটা আমরা যদি বলি, হ্যাঁ, আধুনিকতার ছোঁয়া বলেন আর মানে আপডেটের যে ব্যাপারগুলো বলেন, সবকিছু মিলিয়ে এখন আর বেশি হওয়ার কথা ছিল না। তাহলে আমরা কেন যদি বলি আমরা, তাহলে আমি যদি আপনাকে বলি যে সেকাল আর একালের থিয়েটারের মধ্যে, তাহলে পার্থক্যটা রইল কোথায়? তাহলে আমরা কি পিছিয়ে গেলাম আগের জায়গায়, নাকি আসলেই আমরা এগিয়ে গেলাম? কোনটা মনে হয়? না, আমরা আসলে এগিয়ে গেলাম বলতে মনে হয় ভুল হবে। আমরা আগাইতে পারি নাই, আমরা এই জন্য আগাইতে পারি নাই। বর্তমান প্রজন্ম আমরা সেকালে যেরকম করেছিলাম, একালে তো আরো বেশি আপডেট হওয়ার কথা ছিল। বর্তমান প্রজন্ম আমাদের সাথে একাত্মতা বোধ করার কথা, কিন্তু প্রজন্ম টিকে থাকছে না। কেন থাকছে না? এক হলো কাজের অভাব, 2 মাস 3 মাস পরে কাজ করছে। আরেক হলো দেখা যাচ্ছে যে বর্তমান যে মিডিয়া, আমরা ফেসবুকের যে ইয়েতে আসলাম, প্রচলনটা এখন মনে করে যে একটা ছোটখাটো একটা বলে, এটাতে কি বলে, টিকটক, এটা করে যেন এরা খুব মজা পাচ্ছে, মানুষ মজা পাচ্ছে, মানে ভিউ হচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা আনন্দ, বা এই যে বর্তমান প্রজন্ম শুরুতে এসে বলে যে আপনারা কি টিভিতে নাটক করেন না? এবং ইভেন আমাদের গণায়নে অনেক নতুন নতুন ছেলে এসে বলে যে ভাইয়া আপনারা কি টেলিভিশনে নাটক করেন না? তো তাদের কথা শুনে একটু অবাক লাগে অনেক সময়। স্বাভাবিক, আমরা যখন ঢুকি তখন আমার মনে আছে আমাদের দলের সিনিয়র মেম্বার দিব্যেন্দু দাস, উনি একটা নাটকের ডিরেকশন দিয়েছিলেন, মালঞ্চমালা, আপনি বোধহয় দেখেছেন। তখন 1-2টা শো করার পরে আমাদের দলপ্রধানকে বলছিলেন যে সাইফুল ভাই, তখন চট্টগ্রাম টেলিভিশন নতুন আসছে, তখন দায়িত্বে ছিলেন বোধহয় রিয়াজউদ্দিন বাদশা, বলে যে আমাদের এই টিভিতে অনেকগুলো ছেলে আসছে, আমরা একটু টেলিভিশনমুখী হতে পারি কিনা। এবং আমাদের স্বপন নামে একজন বিটিভিতে ছিলেন, যে উনি যেহেতু ঢাকায় আছেন, আমরা মালঞ্চমালাটা আমরা ঢাকামুখী করি, তাহলে ছেলেরাও একটু মঞ্চেও কাজ করলো, ক্যামেরার সামনে যদি যায় তারা তাহলে একটু মানে আকৃষ্ট হবে। তাহলে ছেলেগুলাকে ধরে রাখার একটা যে সেটা আমাদের মনে করলে কি হয়, ভালো হয় কি। তখন বলে যে হ্যাঁ, এটা ভালো কথা। তা উনার যে উদারদার যে একটা ছিল, মানে ছেলেগুলা কাজ করুক, ক্যামেরার সামনে কাজ করুক, এই যে একটা টেন্ডেন্সি, তখন কিন্তু এটা চিন্তা করেছিল। আর এখন যেটা হচ্ছে, এখনকার প্রজন্মের ছেলেরা ধুম করে এসেই মনে হয় যে আমি একটু নায়কের অভিনয় করব, ভালো একটা ক্যারেক্টার করব, শুরুতে এসে বলে যে আমাকে বড় ক্যারেক্টার দিতে হবে। স্বাভাবিক, এটা হতেই পারে। তখন আমরা যখন জয়েন করি তখন আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আমরা চাইলেই আমরা বড় ক্যারেক্টার পাচ্ছি না। আমরা তো আসলে আমরা সময় আমাদেরকে অনেক সময় মানে বাধা হয়ে দাঁড়ায়, অনেক আবার সময় আমাদেরকে আবার এগিয়ে নিয়ে যায়। সব মিলিয়ে আমরাও কাছাকাছি চলে এসেছি, সময়ের কাছাকাছি চলে এসেছি আমরা। আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে থিয়েটারের পাশাপাশি আপনি কিন্তু আবার আবৃত্তি একজন শিল্পী। হ্যাঁ, তো এই থিয়েটার, এটা কি থিয়েটারের প্রয়োজনে এসছেন, নাকি এটা থিয়েটারের আগে ছিল আপনার? না, এটা তাহলে কবিতাকে আপনি ভালোবাসেন বলে? না, কবিতা থেকে ভালোবাসি, এখানেও আরেকটা কারণ আছে। একটা পর্যায়ে যখন থিয়েটার কাজকর্ম খুব একটা প্রচলন মানে সচল ছিল না, স্থবির যখন ছিল, তখন আমাদের স্বপন মজুমদার, আমাদের গণায়নের সিনিয়র কর্মী, তখন উনি বললো যে ভাবি চলো, এখন তো নাটক ফাটক হচ্ছে না, চলো আমরা এক জায়গায় যাই।
আমি কোথায় কোজে ওই যে মিশু ভবন জিসির মোড়ে, তখন ওই জাহান বশির ছিল আবৃত্তি, আমাদের দলে। চট্টগ্রাম আবৃত্তি একাডেমি একটা ইয়ে আছে, কোজে এখানে আমরা আড্ডা দিই, তুমি কবিতা আবৃত্তি করতে পারবা। সেই থেকে যে আমি ওখানে গেলাম, উনি ধরে নিয়ে গেল, বলে তুমি নাটক হলে নাটক করলা, কবিতা তো প্রায় হচ্ছে, সেই সুবাদে ওখানে যাওয়া। মানে এখনো পর্যন্ত আপনি এখনো পর্যন্ত প্যারালাল আপনি থিয়েটারের সাথে থিয়েটারও করছেন, আবার আবৃত্তি করছি। হ্যাঁ সেটাই। আচ্ছা বাপিদা, আমরা প্রায় শেষ সময় চলে এসেছি। জি। মঞ্চালোকে আজকের এই আসারটা আপনার অনুভূতিটা একটু জানতে চাই। না, আমার অনুভূতিটা ভালো লেগেছে। যেমন আপনি বললেন যে থিয়েটার নিয়ে, থিয়েটারের ভাবনা বা থিয়েটার কিভাবে অগ্রসর হবে বা যে স্থবির জায়গাটা সেটাকে কিভাবে সামনে দিয়ে নিয়ে যাওয়া যায়। এখন আমার কাছে মনে হচ্ছে মঞ্চালোকে এভাবে যদি দাঁড়িয়ে থাকে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে, তখন আমার কাছে মনে হবে যে থিয়েটারে যদি মঞ্চে যদি কাজ নাও হয়, মনে হচ্ছে যে না, মঞ্চে কাজ হচ্ছে, এই মঞ্চালোকে কাজ করে যাচ্ছে। আমার কাছে মনে হয় মানে থিয়েটার কিন্তু থেমে নেই। আমরা বলছি যে থিয়েটার স্থবির হয়ে গেছে বা একাল সেকালের সাথে মিলছে না। আপনি যদি সেটা এই মঞ্চালোকটা যদি আপনি তো সঞ্চালনে থাকেন সবসময় বা এটার প্রতিষ্ঠাতা আপনি যদি এইভাবে যদি এই কার্যক্রমটা চালিয়ে যান, আমার মনে হয় থিয়েটার সেকালের জায়গায় আবারও ফেরত আসবে, আমি আশাবাদী। হ্যাঁ, এটা আমাকে হয়তো আপনি ফ্রন্ট লাইনে দেখছেন, ঠিক আছে, কিন্তু আমার এটাতে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে তারা সবচেয়ে বড়, আমি বলি তাদের কারণেই আজকে এখানে আসা। তার মধ্যে আপনি একজনকে খুবই ভালোভাবে চিনবেন, সেও আমাদের শিল্পকলার পরিচিত একজন মুখ। আচ্ছা আচ্ছা। আসিফ নেওয়াজ। আচ্ছা। তার ইন্সপায়ার্ড, মানে সে আমাকে ইন্সপায়ার করেছে যে এই ধরনের একটা উদ্যোগে আপনি যখন চিন্তা করেছেন অবশ্যই এটা করা যেতে পারে, করা উচিত। তার কারণে আসলে আজকে আমার আজকের এই আয়োজনটা মানে সফল হয়েছে, আমি সেটা মনে করি। সেখানে ইসরাত নূর মৌ আছেন আমার দলীয় কর্মী, তারও সহযোগিতা বেশ আমার ছিল, এখনো আছে। তো আপনার এই মানে শেষ প্রশ্নটা করে দিই, শেষ প্রশ্ন যে বিভিন্ন দলে যে আপনি কাজ করছেন, বর্তমানে আপনার কোনো কাজের কোনো ইয়ে আছে যে আপনি করছেন? বর্তমানে আমি তো দলের বাইরে, যেমন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বেশ কয়েকটা প্রোডাকশনে কাজ করলাম, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন বা বৌদ্ধভূমি বা যাত্রাপালা, শেষ যাত্রাপালা, আপনিও ছিলেন। সৌরভ মুস্তম, রুস্তম, এটা বোধহয় শিল্পকলার শেষ প্রোডাকশন। এরপরে আমি এটা শেষ প্রোডাকশন না, আমার শেষ প্রোডাকশন। তো এটা করার পর থেকে আমি আবার ইনভলভ হলাম যে তিযোগে কাজ করেন যে শাহরিয়ার হান্নান, উনি যে স্কেচ গ্যালারি নন্দন করেছে, ওটা থেকে আমি 2-3টা নাটকে কাজ করেছি। বর্তমানে একটা প্রোডাকশন চলছে, পথনাটক, নাটকটা ঠিক মনে পড়ছে না, এটা মোটামুটি কাজ করছি আর কি। নতুন প্রজন্মদের জন্য কিছু বলার থাকলে বলতে পারেন। নতুন প্রজন্মদেরকে আমি বলবো, নতুন প্রজন্ম যারা আসছেন তারা তো অবশ্যই থিয়েটার কর্মী, থিয়েটারকে ভালোবাসে বিদায় করে, কিন্তু তারা যেটা পাশাপাশি করতে চায় যে আমি মঞ্চেও কাজ করব, ক্যামেরার সামনেও কাজ করব, সেই হিসাবে আমি মনে করব দলপ্রধান যারা আছেন বা দলের সিনিয়র কর্মী যারা আছে, তারা যেন তাদেরকে উৎসাহিত করে, তোমরা মঞ্চেও কাজ করো, ক্যামেরার সামনেও কাজ করো। কিন্তু কেউ দেখা যাচ্ছে যে না, মঞ্চে কাজ করলে ক্যামেরার সামনে কাজ করতে হবে কেন, এরকম কিছু একটা বিষয় আছে, এখনো অনেকের মধ্যে আছে। তা আমার মনে হয় ওটাকে ভেঙে দেওয়া উচিত, মঞ্চেও কাজ করুক, তাহলে ছেলেরা ইন্সপায়ার হবে। হ্যাঁ, সেই জন্য তারা আর পিছিয়ে পড়বে না, দুদিকে তারা, কারণ থিয়েটার ছাড়া একটা ছেলে দীর্ঘদিন থিয়েটার না করে আপনার ক্যামেরার সামনে সে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, তৈরি করে, কারণ থিয়েটারকে পিছনে ফেলা যাবে না, থিয়েটারকে ভালোবাসলে সে ক্যামেরার সামনে ভালো কাজ করবে। বাপি ভাই, আমরা জানি যে আপনি দুটো অঙ্গনেই খুব দাপিয়ে বেড়াচ্ছেন, অভিনয় এবং আবৃত্তিতে। আচ্ছা, যদি দর্শকের জন্য যদি একটু আমাদেরকে আবৃত্তি কিংবা একটা নাটকের 2 লাইন আপনি শোনাতেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের যে বর্তমানে যে নাটকটি আছে কমলা সুন্দরী কিচা, তার 2টা লাইন বলছি। টুন 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 টুন, হাবিলদার, আরে দেখো আমাদের ভগ্নিপতি এসে গেছে, যাও তারে ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসতে দাও, আর তার সাথে এসেছে যত মেহমানগণ তাদেরকে বসতে দাও,
আমার ওই বাংলা ঘরে যাও 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 টুন 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 টুন। আর আমি কবিতার সাথে যেহেতু আছি, কবিতা অনেকের কবিতাই পড়েছি, তো আজকের আপনার এই মঞ্চালোকে আমার মানে স্বরচিত কবিতার দুটো লাইন বলছি। গ্রাম্য সালিশ শুধুই পালিশ, তার চেয়ে ভালো কোল বালিশ, যদি পারো মালিশ চাইবে শুধুই বালিশ, কারণ বালিশ ভরা মধু দিতে পারে অন্যায়কারী শুধু। ছোটবেলায় দেখেছিলাম গায়ের মানুষ সকলে ভালো, আদর্শ থেকে মানবতায় আরো বেশি কাতর। এখন দেখছি প্রতি পাড়ায় পাড়ায় একটি করে ইঁদুর থেকেও বাঁদর, নেই আদর নেই কদর, হাতে উঠে লাঠিসোঁটা গোলা আর বারুদ। 9টি গ্রামের একটি গ্রাম সবার প্রিয় প্রাণ, সে এক আদর্শ গ্রাম। 9টি গ্রামের একটি গ্রাম আদর্শে ভরা, উপর মে কাটা কাটা ভিতর মে বিচি, বিচ মে এক বাম্বু লাঠি, হঠাৎ করে ফাট নষ্টামীদের ঘাট, হায় রে হায় কাট যারে পায়ে তারে বাট, চলে ঠুসঠাস চলে ঠুসঠাসে ঝটপট ঝটপট কাট কাট পাট পাট ফাট ফাট, হে ধর ধর মার মার ধর ধর মার মার। এই হলো নাম তার আদর্শ গ্রামটার, হুট করে ফুটপাট পেটে করে ভুটপাট, কোথা যাব সারবার নেই কোনো দরবার, হই হই রই রই কই গেলি সই, আরে হই হই রই রই কই গেলি সই, মাথার বোঝা ফেলবো কই, হে ধর 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 ধর। এই হলো নামটার আদর্শ গ্রামটার, ঠুস। দারুণ, চমৎকার। বাপ্পি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্চালোকের মঞ্চে আসার জন্য। আপনার কাছে আবারও কৃতজ্ঞতা থাকলাম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা কথামালাই ছিলাম আমাদের প্রিয় মুখ নাট্যবন্ধু বাপ্পি হায়দারের সঙ্গে। প্রিয় দর্শক, নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।